নমস্কার। সোমার সোমরসে আপনাকে স্বাগত। আমরা শুরু করেছিলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুরাধা। আমরা দেখলাম বিজয় একটু ক্ষুব্ধ হয়েছে অনুরাধার প্রতি। কেননা সে চাইছিল যে ওদের মধ্যে দূরত্বটা একটু কমুক, কিন্তু অনুরাধার দিক থেকে তেমন কোনো সাড়া পাচ্ছিল না, তাই একটু অসহিষ্ণু হয়ে পড়ছিল। চলুন আজকে বাকি অংশটা পাঠ করে দেখি কি হলো এই গল্পের পরিণতি। আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন, আর যদি ভালো লাগে একটা লাইক করুন, আর আপনার কি মনে হয় একটু কমেন্ট করে জানান। তাহলে চলুন আমরা একসঙ্গে শেষ অংশটুকু পাঠ করি। এমনি করিয়া এই 5টা দিন কাটিল। মেয়েদের যত্নের ছবিটা বিজয়ের মনে ছিল চিরদিনই অস্পষ্ট। মাকে সে ছেলেবেলা হইতে অসুস্থ ও অপটু দেখিয়াছে। গৃহিণীপনার কোনো কর্তব্যই তিনি সম্পূর্ণ করিয়া উঠিতে পারেন নাই। নিজের স্ত্রীও ছিল মাত্র বছর 2 জীবিত, তখন তার পাঠ্যাবস্থা। ইহার পর হইতে দীর্ঘকাল কাটিয়া গেল সুদূর প্রবাসে। সেদিকের অভিজ্ঞতার ভালো মন্দ অনেক স্মৃতি মাঝে মাঝে মনে পড়ে, কিন্তু সমস্তই যেন অবাস্তব, বইয়ে পড়া কল্পিত কাহিনী, জীবনের সত্য প্রয়োজনে একেবারেই সম্বন্ধবিহীন। আর আছে তাহার দাদা স্ত্রী প্রভাময়ী। যে পরিবারে বৌদিদিদের বিচার চলে, ভালো মন্দর আলোচনা হয়, সে পরিবার তাহাদের নয়। মাকে অনেক দিন কাঁদিতে দেখিয়াছে, বাবা বিরক্ত ও বিমর্ষ হইয়াছেন, কিন্তু এ সকল সে নিজেই অসঙ্গত ও অনধিকার চর্চা মনে করিয়াছে। জ্যাঠাইমা দেবর পুত্রের খোঁজ না রাখিলে, বধূ শ্বশুর শাশুড়ির সেবা না করিলে যে প্রচণ্ড অপরাধ হয়, এ ধারণা তাহার নয়। তাহার নিজের স্ত্রীকেও অনুরূপ আচরণ করিতে দেখিলে সে যে মর্মাহত হইত, তাহাও নয়। কিন্তু তার এতকালের ধারণাকে এই শেষের 5টা দিন যেন ধাক্কা দিয়া নড়বড়ে করিয়া দিল। আজ সন্ধ্যার ট্রেনে তাহার যাত্রা করিবার সময়। চাকর জিনিসপত্র বাঁধিয়া প্রস্তুত করিতেছে, আর ঘণ্টা কয়েক মাত্র দেরি। সন্তোষ আসিয়া আড়াল হইতে ডাকিল, মাসিমা খেতে ডাকছেন। এমন সময়? হ্যাঁ, বলিয়াই সে সরিয়া পড়িল। বিজয় ভিতরে আসিয়া দেখিল যথারীতি বারান্দায় আসন পাতিয়া ঠাঁই করা হইয়াছে। মাসির গলা ধরিয়া কুমার ঝুলিতেছিল। তাহার হাত হইতে নিজেকে মুক্ত করিয়া অনুরাধা রান্নাঘরে গিয়া প্রবেশ করিল। আসনে বসে বিজয় কহিল, এ কি ব্যাপার? ভিতর হইতে অনুরাধা বলিল, 2টি খিচুড়ি রেঁধে রেখেছি, খেতে বসুন। জবাব দিতে গিয়া আজ বিজয়কে গলাটা একটু পরিষ্কার করিয়া লইতে হইল। কহিল, অসময়ে কেন আবার কষ্ট করতে গেলেন? আজ যদি করলেন, খান কতক লুচি ভেজে দিলেই হতো। অনুরাধা কহিল, লুচি তো আপনি খান না। বাড়ি পৌঁছতে রাত্রি 2-3 বাজবে। না খেয়ে উপোস করে গেলেই কি কষ্ট আমার কম হবে? কেবলই মনে পড়বে ছেলেটা না খেয়ে গাড়িতে ঘুমিয়ে পড়েছে। বিজয় নীরবে কিছুক্ষণ আহার করিয়া বলিল, বিনোদকে বলে গেলুম সে যেন আপনাকে দেখে, যে কটা দিন এ বাড়িতে আছেন, যেন অসুবিধা কিছু না হয়। সে আবার কিছুক্ষণ নীরবে থাকিয়া বলিল, আর একটা কথা জানিয়ে যাই, যদি দেখা হয় গগনকে বলবেন আমি তাকে মাপ করেছি, কিন্তু এ গায়ে যেন আর না সে আসে, এলে ক্ষমা করব না। কখনো দেখা হলে তাকে জানাবো। এই বলিয়া অনুরাধা ক্ষণকাল মৌন থাকিয়া কহিল, মুশকিল হয়েছে কুমারকে নিয়ে। আজ সে কিছুতেই যেতে যাচ্ছে না, অথচ কেন যে যাচ্ছে না তাও বলে না। বিজয় কহিল, বলতে চায় না, নিজেই জানে না বলে, অথচ মনে মনে বোঝে সেখানে গেলে ওর কষ্ট হবে। কষ্ট হবে কেন? সে বাড়ির নিয়মই, কিন্তু হলোই বা কষ্ট, এর মধ্যে দিয়েই তো এত বড় হলো। তাহলে গিয়ে কাজ নেই, থাক আমার কাছে। বিজয় সহস্যে কহিল, আমার আপত্তি নেই, কিন্তু বড় জোর এই মাসটা, তার বেশি তো থাকতে পারবে না, তাতে লাভ কি? উভয় মৌন হইয়া রহিল। অনুরাধা বলিল, ওর
বিমাতা যিনি আসবেন শুনেছি তিনি শিক্ষিতা মেয়ে। হ্যাঁ, তিনি বিএ পাশ করেছেন। কিন্তু বিএ পাস তো জ্যাঠাইমাও করেছেন। নিশ্চয় করেছেন, কিন্তু বিএ পাশের কেতাবের মধ্যে দেওরপোকে যত্ন করার কথা লেখা নেই। সে পরীক্ষা তাকে দিতে হয়নি। কিন্তু রুগ্ন শ্বশুর শাশুড়ি, সে কথাও কি কেতাবে লেখে না? না, এ প্রস্তাব আরও হাস্যকর। হাস্যকর নয় এমন কি কিছু আছে? আছে। বিন্দু মাত্র অনুযোগ না করাই হচ্ছে আমাদের সমাজের সুভদ্র বিধি। অনুরাধা ক্ষণকাল মৌন থাকিয়া বলিল, এই বিধি আপনাদেরই থাক, কিন্তু যে বিধি সকলের সমান সে হচ্ছে এই যে ছেলের চেয়ে বিয়ে পাশ বড় নয় এমন মেয়েকে ঘরে আনা অনুচিত। কিন্তু আনতে কাউকে তো হবেই। যে দলের আবহাওয়ার মধ্যে কি আমরা দাঁড়িয়েছি, সেখানে বিয়ে পাশ নইলে মানও বাঁচে না, মনও বোঝে না, এবং বোধহয় ঘরও চলে না। মা বাপ মরা বোন পর্যন্ত গাছতলা শিকার করে নিতে চায় এমন মেয়ে নিয়ে আমাদের বনবাস করা চলে, কিন্তু সমাজে বাস করা চলে না। অনুরাধার কণ্ঠস্বর পলকের জন্য তীক্ষ্ণ হইয়া উঠিল। না, সে হবে না। একজন নির্দয় বিমাতার হাতে তুলে দিতে ওকে আপনি পারবেন না। বিজয় কহিল, সে ভয় নেই, কারণ তুলে দিলেও হাত থেকে আপনিই গড়িয়ে কুমার নিচে এসে পড়বে। কিন্তু তাই বলে তিনি নির্দয়ও নয়, এবং আমার ভাবি পত্নীর সপক্ষে আপনার কথার আমি তীব্র প্রতিবাদ করি। মার্জিত রুচিসম্মত উদাস অবহেলায় তাঁদের নেতিয়ে পড়া আত্মীয়তায় বর্বরতার লেশ নেই। ও দোষটা দেবেন না। অনুরাধা হাসিয়া বলিল, প্রতিবাদ যত খুশি করুন, কিন্তু জিজ্ঞাসা করি, নেতিয়ে পড়া আত্মীয়টার মানেটা হলো কি? বিজয় বলিল, ও আমাদের বড় সার্কেলের পারিবারিক বন্ধন। ওর কোড আলাদা, চেহারা স্বতন্ত্র। ওর শেকড় টানে না রস, পাতার রং সবুজ না হতেই ধরে হলুদের বর্ণ। আপনি পাড়াগাঁয়ে গৃহস্থঘরের মেয়ে, স্কুলে কলেজে পড়ে পাশ করেননি, পার্টিতে পিকনিকে মেশেননি। ওর নিগূঢ় অর্থ আপনাকে আমি বোঝাতে পারিনি। কেবল এইটুকু আশ্বাস দিতে পারি, কুমারের বিমাতা এসে তাকে বিষ খাওয়াবার আয়োজনও করবেন না, চাবুক হাতে তাড়াও করে বেড়াবেন না, কারণ সে মার্জিত রুচিবিরুদ্ধ আচরণ। সুতরাং সেদিকে নির্ভয় হতে পারেন। অনুরাধা বলিল, আমি তার কথা ছেড়ে দিলুম, কিন্তু আপনি নিজে দেখবেন, কথা দিন, এই আমার মিনতি। বিজয় কহিল, কথা দিতে ইচ্ছে করে, কিন্তু আমার স্বভাবও আলাদা, অভ্যাসও আলাদা। আপনার আগ্রহ স্মরণ করে মাঝে মাঝে দেখবার চেষ্টা করব, কিন্তু যতটা আপনি চান তা পেরে উঠব মনে হয় না। কিন্তু আমার খাওয়া শেষ হলো, এখন যাই, যাবার উদ্যোগ করি গে। বলিয়া সে উঠিয়া পড়িল। কহিল, রইল কুমার আপনার কাছে, ওকে ছাড়বার দিন এলে দেবেন বিনোদকে দিয়ে কলকাতায় পাঠিয়ে। প্রয়োজন হয় অসংকোচে সন্তোষকেও সঙ্গে দেবেন। প্রথমে এসে যে ব্যবহার করেছি ঠিক সেই আমার প্রকৃতি নয়, এ ভরসা আরেকবার দিয়ে চললুম। আমার বাড়িতে কুমারের চেয়ে বেশি অনাদর সন্তোষের ঘটবে না। বাড়ির সম্মুখে ঘোড়ার গাড়ি দাঁড়াইয়া জিনিসপত্র বোঝাই দেওয়া হইতেছে। বিজয় উঠিয়া যাইতেছে। কুমার বলিল, বাবা, মাসিমা ডাকছেন একবার। সদর দরজার পাশে দাঁড়াইয়া অনুরাধা কহিল, প্রণাম করব বলে ডেকে পাঠালুম, আবার কবে যে করতে পারবো জানি নে। এই বলিয়া গলায় আঁচল দিয়া দূর হইতে প্রণাম করিল। উঠিয়া দাঁড়াইয়া কুমারকে কোলের কাছে টানিয়া লইয়া বলিল, ঠাকুরমাকে ভাবতে বারণ করবেন, যে কটা দিন ছেলেটা আমার কাছে রইল অযত্ন হবে না। বিজয় হাসিয়া বলিল, বিশ্বাস করা কঠিন। কঠিন কার কাছে? আপনার কাছেও নাকি? বলিয়া সেও হাসিতে গিয়া দুজনের চোখাচোখি হইল। বিজয় স্পষ্ট দেখিতে পাইল তাহার চোখের পাতা দুটি জলে ভিজা। মুখ নামাইয়া বলিল, কুমারকে নিয়ে গিয়ে কিন্তু কষ্ট দেবেন না যেন। আর বলতে পাবো না বলেই বারবার করে বলে রাখছি। আপনাদের বাড়ির কথা মনে হলে ওকে পাঠাতে আমার ইচ্ছে হয় না। নাই বা পাঠালেন। প্রত্যুত্তরে সে শুধু একটা নিঃশ্বাস চাপিয়া চুপ করিয়া রহিল।
বিজয় বলিল, যাবার পূর্বে আপনার প্রতিশ্রুতির কথাটা আরেকবার স্মরণ করিয়ে দিয়ে যাই। কথা দিয়েছেন কখনো কিছু প্রয়োজন হলে চিঠি লিখে আমাকে জানাবেন। আমার মনে আছে। জানি গাঙ্গুলি মশাইয়ের কাছে ভিক্ষুকের মতোই আমাকে চাইতে হবে। মনের সমস্ত ধিক্কার বিসর্জন দিয়েই চাইতে হবে। কিন্তু আপনার কাছে তো তা নয়। যা চাইব স্বচ্ছন্দে চাইব। কিন্তু মনে থাকে যেন। এই বলিয়া বিজয় যাইতে উদ্যত হইল। সে কহিল, তবে আপনিও একটা প্রতিশ্রুতি দিয়ে যান। বলুন, প্রয়োজন হলে আমাকেও জানাবেন। জানাবার মতো আমার কি প্রয়োজন হবে অনুরাধা? তা কি করে জানব? আমার আর কিছু নেই, কিন্তু প্রয়োজন হলে প্রাণ দিয়ে সেবা করতেও তো পারবো। আপনাকে ওরা করতে দেবে কেন? আমাকে কেউ বাধা দিতে পারবে না। কুমার আসে নাই শুনিয়া মা আতঙ্কে শিহরিয়া উঠিলেন। সে কি কথা রে? যার সঙ্গে ঝগড়া তার কাছেই ছেলে রেখে এলি? বিজয় বলিল, যার ঝগড়া সে গিয়ে পাতালে ঢুকেছে মা, তাকে খুঁজে বার করে সাধ্যকার। তোমার নাতি রইল তার মাসির কাছে, দিন কয়েক পরেই আসবে। হঠাৎ মাসি এলো কোথা থেকে রে? বিজয় বলিল, ভগবানের তৈরি সংসারে হঠাৎ কে যে কোথা থেকে এসে পৌঁছায় মা, কেউ বলতে পারে না। যে তোমার টাকা কড়ি নিয়ে ডুব মেরেছে এসে গগন চাটুর্যের ছোট বোন। বাড়ি থেকে একেই তাড়াবো বলে লাঠি, সোঁটা, পিয়াদা, পাইক নিয়ে রণসজ্জায় যাত্রা করেছিলুম। কিন্তু তোমার আপনার নাতিই করলে গোল। এমনি তার আঁচল চেপে রইল যে দুজনকে একসঙ্গে না তাড়ালে আর তাড়ানো চলে না। মা ব্যাপারটা আন্দাজ করিয়া জিজ্ঞাসা করিলেন, কুমার বুঝি তার খুব অনুগত হয়ে পড়েছে? মেয়েটা খুব যত্ন আত্মি করে বুঝি? বাছা, যত্ন তো কখনো পায় না। এই বলিয়া তিনি নিজের অস্বাস্থ্য স্মরণ করিয়া নিঃশ্বাস ফেলিলেন। বিজয় বলিল, আমি ছিলুম বাইরে, বাড়ির ভেতরে কে কাকে কি যত্ন করত চোখে দেখিনি। কিন্তু আসবার সময় কুমার মাসিকে ছেড়ে কিছুতেই আসতে চাইলে না। মার তথাপি সন্দেহ ঘুচিল না। বলিলেন, ওরা পাড়া গাঁয়ের মেয়ে, কত রকম জানে, সঙ্গে না এনে ভালো করিসনি বাবা। বিজয় বলিল, তুমি নিজে পাড়া গাঁয়ের মেয়ে হয়ে পাড়া গাঁয়ের বিরুদ্ধে তোমার এই নালিশ? শেষকালে তোমার বিশ্বাস গিয়ে পড়ল বুঝি শহরের মেয়ের ওপর? শহরের মেয়ে, তাঁদের চরণে কোটি কোটি নমস্কার। এই বলিয়া মা দুই হাত এক করিয়া কপালে ঠেকাইলেন। বিজয় হাসিয়া ফেলিল। মা বলিলেন, হাসছিস কি রে? আমার দুঃখ কেবল আমিই জানি, আর জানেন তিনি। বলিতে বলিতে তাহার চোখ ছলছল করিয়া আসিল। কহিলেন, আমরা যখনকার সে পাড়াগা কি আর আছে বাবা? দিনকাল সব বদলে গেছে। বিজয় বলিল, অনেক বদলেছে, কিন্তু যতদিন তোমরা বেঁচে আছো বোধ হয় তোমাদের পুণ্যেই এখনো কিছু বাকি আছে মা। একেবারে লোপ পায়নি, তারই একটুখানি এবারে দেখে এলুম। কিন্তু তোমাকে যে সে জিনিস দেখাবার জো নেই, এই দুঃখটাই মনে রইল। এই বলিয়া সে অফিসে বাহির হইয়া গেল। অফিসের কাজে তাড়াতেই ব্যস্ত হইয়া তাহাকে চলে আসিতে হইয়াছে। বিকালে অফিস হইতে ফিরিয়া বিজয় ও মহলে বৌদির সঙ্গে দেখা করিতে গেল। গিয়া দেখিল সেখানে বাঁধিয়াছে কুরুক্ষেত্র কাণ্ড। প্রসাধনের জিনিসপত্র ইতস্তত বিক্ষিপ্ত। দাদা ইদিচারের হাতলে বসিয়া প্রবল কণ্ঠে বলিতেছে, কখনো না, যেতে হয় একলা যাও, এমন কুটুম্বেতেই আমি দাঁড়িয়ে, ইত্যাদি। অকস্মাৎ বিজয়কে দেখিয়া প্রভা হাউ মাউ করে কাঁদিয়া ফেলিল। ঠাকুরপো, তারা যদি শীতাংশুর সঙ্গে অনিতার বিয়ে ঠিক করে থাকে, সে কি আমার দোষ? আজ পাকা দেখা, উনি বলছেন যাবেন না, তার মানে আমাকেও যেতে দেবেন না। দাদা গর্জিয়া উঠলেন, তুমি জানতে না বলতে চাও? আমাদের সঙ্গে জুচ্চুরি চালাবার এতদিন কি দরকার ছিল? কথাটা সাহসে ধরিতে না পারিয়া বিজয় হতবুদ্ধি হইল, কিন্তু বুঝিতেও বিলম্ব হইল না। কহিল, রোসো রোসো, হয়েছে কি বলো তো? অনিতার সঙ্গে শীতাংশু ঘোষালের বিয়ের সম্বন্ধ পাকা হয়েছে, আজই তার পাকা দেখা।
আই অ্যাম থ্রোন কমপ্লিটলি ওভারবোর্ড। দাদা হুঙ্কার দিলেন, আর উনি বলতে চান কিছুই জানতেন না। প্রভা কাঁদিয়া বলিল, আমি কি করতে পারি ঠাকুরপো? দাদা রয়েছেন, মা রয়েছেন, মেয়ে নিজে বড় হয়েছে, তারা যদি কথা ভাঙে আমার দোষ কি? দাদা বলিলেন, দোষ এই যে তারা ধাপ্পাবাজ, ভণ্ড, মিথ্যেবাদী। একদিকে কথা দিয়ে আর একদিকে গোপনে টোপ ফেলে বসেছিল। এখন লোকে মুখ টিপে হাসবে, আমি ক্লাবে পার্টিতে লজ্জায় মুখ দেখাতে পারবো না। প্রভা তেমনি কান্নার সুরে বলিতে লাগিল, এমন ধারা কি আর হয় না? তাতে তোমার লজ্জা কিসের? আমার লজ্জা সে তোমার বোন বলে, আমার শ্বশুরবাড়ির সবাই জোচ্চোর বলে, তাতে তোমারও একটা বড় অংশ আছে বলে। দাদার মুখের প্রতি চাহিয়া এবার বিজয় হাসিয়া ফেলিল, কিন্তু তৎক্ষণাৎ হেঁট হইয়া প্রভার পায়ের ধুলা লইয়া প্রসন্ন মুখে কহিল, বৌদি, দাদা যত গর্জনই করুন, আমি রাগ বা দুঃখ তো করবই না। বরঞ্চ সত্যিই যদি এতে তোমার অংশ থাকে, তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। মুখ ফিরাইয়া বলিল, দাদা, রাগ করা তোমার সত্যিই বড় অন্যায়। এ ব্যাপারে কথা দেওয়ার কোনো অর্থই নেই যদি পরিবর্তনের সুযোগ থাকে। বিয়েটা তো ছেলে খেলা নয়। শীতাংশু আইসিএস হয়ে ফিরেছে, সে একটা বড় দরের লোক। অনিতা দেখতে ভালো, বিএ পাশ করেছে, আর আমি এখানেও পাশ করিনি, বিলাতেও 7-8 বছর কাটিয়ে একটা ডিগ্রিও জোগাড় করতে পারিনি। সম্প্রতি কাঠের দোকানে কাঠ বিক্রি করে খাই। না আছে পদগৌরব, না আছে খেতাব। অনিতা কোনো অন্যায় করেনি দাদা। দাদা সরাসরি কহিলেন, 100 বার অন্যায় করেছে। তুই বলতে চাস এতে তোর কোনো কষ্টই হয়নি? বিজয় কহিল, দাদা, তুমি গুরুজন, মিথ্যে বলবো না। এই তোমার পা ছুঁয়ে বলছি, আমার এতটুকু দুঃখ নেই। নিজের পুণ্যে তো নয়, কার পুণ্যে ঘটলো জানি নে, কিন্তু মনে হচ্ছে যেন আমি বেঁচে গেলুম। বৌদি, চলো তোমাকে নিয়ে যাই। দাদার ইচ্ছে হয় রাগ করে ঘরে বসে থাকুন, কিন্তু আমরা চলো, তোমার বোনের পাকা দেখায় পেট পুড়ে খেয়ে আসি গে। প্রভা তার মুখের প্রতি চাহিয়া বলিল, তুমি কি আমাকে ঠাট্টা করছো ঠাকুরপো? না বৌদি, ঠাট্টা করিনি। আজ একান্ত মনে তোমার আশীর্বাদ প্রার্থনা করি। তোমার বরে ভাগ্য যেন এবার আমাকে মুখ তুলে যায়। কিন্তু আর দেরি করো না, তুমি কাপড় পরে নাও, আমিও অফিসের পোশাকটা ছেড়ে আসি গে। বলিয়া সে দ্রুত চলিয়া যাইতেছিল। দাদা বললেন, তোর নেমন্তন্ন নেই, তুই সেখানে যাবি কি করে? বিজয় থমকিয়া দাঁড়াইয়া বলিল, তা বটে, তারা হয়তো লজ্জা পাবে, কিন্তু বিনা আহ্বানে কোথাও যেতেই আজ আমার সংকোচ নেই। ছুটে গিয়ে বলতে ইচ্ছে হচ্ছে, অনিতা, তুমি আমাকে ঠকাওনি, তোমার উপর আমার রাগ নেই, জ্বালা নেই, প্রার্থনা করি তুমি সুখী হও। দাদা, আমার মিনতি রাখো, রাগ করে থেকো না, বৌদিদিকে নিয়ে যাও, অন্তত আমার হয়ে অনিতাকে আশীর্বাদ করে এসো তোমরা। দাদা ও বৌদি উভয় হতবুদ্ধির মতো তাহার প্রতি চাহিয়া রহিল। সহসা উভয়েরই চোখে পড়িল বিজয়ের মুখের পরে বিদ্রূপের সত্যই কোনো চিহ্ন নাই। ক্রোধের, অভিমানের লেশমাত্র ছায়া কণ্ঠস্বরে পড়ে নাই। সত্যই যেন কোনো সুনিশ্চিত বিপদের ফাঁস এড়াইয়া মন তাহার অকৃত্রিম পুলকে ভরিয়া গেছে। বোনের কাছে এই ইঙ্গিত উপভোগ্য নয়। অপমানের ধাক্কায় প্রভার প্রভার অন্তরটা সহসা জ্বলিয়া গেল। কিছু একটা বলিতেও চাহিল, কিন্তু কণ্ঠ রুদ্ধ হইয়া রহিল। বিজয় বলিল, বৌদি, আমার সকল কথা বলবার আজও সময় আসেনি, কখনো আসবে কি না তাও জানি নে। যদি আসে কোনো দিন, সেদিন কিন্তু তুমিও বলবে, ঠাকুরপো, তুমি ভাগ্যবান ভাই, তোমাকে আশীর্বাদ করি। আমরা শেষ করলাম অনুরাধা। দেখলাম যে বিজয়ের বিয়েটা ভেঙে যাওয়াতে সে কি ভীষণভাবে আনন্দিত হয়েছে, কারণ সে তো আসলে অনুরাধাকেই ভালোবাসে। কিন্তু তাদের কি মিলন হবে? আপনার কি মনে হয়? যা মনে হয় আমাকে কমেন্ট করে জানান। তবে আমার মনে হয় যে শেষ পর্যন্ত যদি মিলনটা না হয় ভালো, কারণ দূরত্ব
থাকলে যে মজাটা থাকে, খুব কাছে চলে এলে সেটা কোথাও হারিয়ে যায়। আপনার কি মনে হয়? আমাকে জানাবেন কেমন? আজ তাহলে আসি।